শাপলা হত্যা মামলায় প্রধান আসামি শেখ হাসিনা। বাকিদের পরিচয় এখনই নয়, ৫৮ জনকে হত্যার প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ২১ জুলাই চূড়ান্ত প্রতিবেদন। ৭১-এ যারা দেশের দায়িত্ব নেয় তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই শহীদ সাংবাদিকদের সম্মাননা। চট্টগ্রামে ২ কোটি টাকা চাঁদা আদায়ের হুমকি হামলায় গ্রেপ্তার ২১। এখনও ধরা পড়েনি প্রধান অভিযুক্ত ডেভিড ইমন। ২ বছরে উদ্ধার হয়নি নরসিংদী কারাগারে লুট হওয়া সব অস্ত্র ও গোলাবারুদ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ১৮ কোটি টাকা দামের ২টি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুদক। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করার প্রক্রিয়া শুরু করে সংস্থাটি। দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ ৫টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিলেছে। বিস্তারিত কামরুল হাসান জনির প্রতিবেদনে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০,০০০ কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে। ৩০টি মামলায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণও দুদকের হাতে। গত ডিসেম্বরে গুলশান ২-এর ৬৬ নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় দুদক, যেখানে সাবেক ভূমিমন্ত্রীর প্রায় ১৮ কোটি টাকা মূল্যের ২টি ফ্ল্যাট রয়েছে। মন্ত্রিত্বে থাকাকালে তিনি এখানেই থাকতেন। কারা থাকতো এখানে? থাকতো। আদালত থেকে ফ্ল্যাট দুটি কোকের আদেশের পর সেখানে রিসিভার নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গুলশান পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাটের ২টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। ফ্ল্যাটে মার্সিডিজ ব্র্যান্ডের ৫টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানা আলামত মিললেও অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের। ৫ থেকে ৬টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি মার্সিডিজ বেঞ্চ সহ, রোলেক্স ঘড়ির অনেকগুলো প্যাকেট পেয়েছি, ম্যানুয়াল পেয়েছি। এছাড়া বেশিরভাগ দামি জিনিস অবশ্য সরিয়ে ফেলেছে। তবে আমরা এখান থেকে অনেক ক্লু পাবো, তদন্তের অনেকগুলো ক্লু পাবো, যেগুলো আমরা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। সম্পদ ব্যবস্থাপনা ইউনিট সাধারণত এটা আইনে বলা আছে যে এই সম্পদটা যাতে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়। যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী হয় তাহলে ভাড়া দিবে, যদি এটা ভাড়া দেওয়ার উপযোগী না হয় তাহলে এটার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে। এর আগে বিভিন্ন সংস্থার অনুসন্ধানে বেরিয়ে আসে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরব আমিরাতে ৬২০টি বাড়ি কেনেন, যার বাজার মূল্য $৪৮ কোটি। এছাড়া যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ব্লুবার্গের প্রতিবেদনে তুলে ধরা হয়, যুক্তরাজ্যে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ আছে আওয়ামী লীগের এই মন্ত্রীর। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ও সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তদন্ত সংস্থার খসড়া প্রতিবেদন হাতে পাওয়ার পর চিফ প্রসিকিউটর আরও জানান, মামলার স্বার্থে বাকি আসামির সংখ্যা ও নাম জানানো যাচ্ছে না। ২৪ জুলাই দাখিল করা হবে চূড়ান্ত প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হাসান। ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে ২০১৩ সালের ৫ মে সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। সেই সমাবেশ রূপ নেয় সহিংসতায়। হেফাজতের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। মধ্যরাতে যৌথ বাহিনী পরিচালনা করে অপারেশন ফ্লাশ আউট।
2024-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শাপলা চত্বরের সমাবেশে সংগঠিত হত্যাকাণ্ডের মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 13 বছর আগের ঘটনার মামলার তদন্তে 58 জন নিহতের তথ্য পায় তদন্ত সংস্থা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মামলার তদন্তের প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে হেফাজতের একটি প্রতিনিধি দল দেখা করতে আসেন। তাদের সঙ্গে বৈঠক করেন চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তারা। পরে চিফ প্রসিকিউটর আমিরুল ইসলাম বলেন, গ্রেফতারের স্বার্থেও চূড়ান্ত প্রতিবেদন না আসায় আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। 21 জুলাই এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। আমাদের কাছে যে রিপোর্টটি সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। হেফাজত ইসলামের নেতা মামুনুল হক বলেন, খসড়া প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি কিছু আমাদের টুকটাক কারেকশন আছে, সেই কারেকশন আমরা এখনই ফাইনাল বলি নেই, আমরা একটু পর্যালোচনা করে আমরা এই দু একদিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। বলার পরে আমরা ফাইনাল একটা কথা বলতে পারবো যে আমাদের স্যাটিসফ্যাকশনটা কতটুকু হলো। এই মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপাকে গ্রেফতার দেখানো হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। 71-এ যারা দেশের দায়িত্ব নেয় তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2024 সালের গণঅভ্যুত্থানে শহীদ 5 সাংবাদিককে সম্মাননার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, শহীদদের সন্তানদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত তৌহিদুল তারেকের প্রতিবেদনে। 24 জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজপথ, ছাত্র জনতার উপর চলে নির্বিচার গুলি, তখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন 5 সাংবাদিক, আহত হন আরও অনেকে। শহীদ এই সাংবাদিকদের পরিবারের হাতে রোববার সম্মাননা স্মারক ও নগদ 1 লাখ টাকা তুলে দিয়েছে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। অনুষ্ঠানের শুরুতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে শহীদ সাংবাদিকদের স্বজনদের স্মৃতিচারণে। তাদের বক্তব্যে উঠে আসে হতাশা, কষ্ট আর আর্তনাদ। আমার সন্তানের মাঝে আমি। শহীদ সাংবাদিক তাহির জামানের মা অভিযোগ করে বলেন, সরকারের অনেকেই জুলাইকে ধারণ না করে নিজেদের জাহিরে ব্যস্ত। এ সময় শহীদ মেহেদী হাসানের স্ত্রী নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। শহীদ কন্যাদের কথা চিন্তা করে ওদের একটা আইনগত ব্যবস্থা নেন যেন ওরা সেফটিতে থাকতে পারে। এই যে জুলাই গেল, আমি কিন্তু ওখানে লক্ষ্য করেছি তারা জুলাইয়ের শহীদ আহতদের চেয়ে তারা নিজেরাই কিভাবে ছবি তুলবে, তারা নিজেরাই কিভাবে সামনে যাবে, তারা কিন্তু এই জিনিসটাই প্রমাণ করে দিয়েছে। শহীদ শাকিলের মা দীর্ঘদিন অসুস্থ, বিছনায় কাতরাচ্ছে, মৃত্যুর পথযাত্রী, তার তো কোনো খোঁজ খবর নেওয়ার দরকার ছিল কিনা। তবে সরকার শহীদ সাংবাদিকদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। তাদের অবদানের কথা তুলে ধরে বলেন, সরকার গণমাধ্যমের তোষামোদী চায় না। খুব অপরাধী মনে হয়। হাই কিছুক্ষণ আগে বলছিল যে রাষ্ট্র কি জবাব দেবে। রাষ্ট্র তো রাষ্ট্রই, রাষ্ট্র সবসময় তার প্রয়োজনে তার জায়গা নিয়ে দিয়ে থাকে। আমরা কি জবাব দেব? সেই তোষামোদী, মোসাহেবি, এই জিনিসটা আর দেখতে চাই না। এ সময় শহীদ সাংবাদিকদের সন্তানদের বিনামূল্যে স্নাতক পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে অনুষ্ঠানের সভাপতি দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান শহীদ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ক্ষমতার ভাগিদার হওয়া সাংবাদিকদের কাজ নয়। সেই সময় আমাদেরই মতো অনেক সাংবাদিক যারা রিয়েল জার্নালিজম করছেন তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। এরা এখন এসে বড় বড় গলায় ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের গল্প শোনায়। আমরা যতটা সম্ভব শহীদ সাংবাদিকদের সহযোগিতা করে যাব। জুলাই শহীদ সাংবাদিকদের, তাদের পরিবারের, তাদের সন্তানদের আমরা ধরে নেব যে তারা আমাদেরই সন্তান। গণমাধ্যমকে এলিটদের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে এই কাউন্সিল কাজ করে যাবে বলেও ঘোষণা দেন তিনি। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের উপর দলীয় সমর্থন থাকবে কিনা সে বিষয়ে
এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। ইসিতে জমা দেওয়া তথ্যে 2025 অর্থ বছরে বিএনপির 22 কোটি 19 লাখ টাকা আয়ের বিপরীতে ব্যয় 15 কোটি 26 লাখ টাকা। বর্তমানে দলটির উদ্বৃত্ত 6 কোটি 93 লাখ টাকা। রুহুল কবির রিজভী বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কে অংশ নেবে বা নেবে না তা আদালত ও নির্বাচন কমিশনের বিষয়। বলেন, এ বিষয়ে অন্য কোনো রাজনৈতিক দল কি বলছে তা নিয়ে ভাবছে না বিএনপি। আয় হয়েছে 22 কোটি 19 লক্ষ 55,182 টাকা, আর ব্যয় হয়েছে 15 কোটি 26 লক্ষ 10,857 টাকা। একটি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা নির্ণয় করে হচ্ছে জনগণ এবং গণমাধ্যম। যে নির্বাচনী যে আইন আছে, সেই আইন অনুযায়ী প্রতি বছর 31শে জুলাইয়ের আগে বাৎসরিক যে আয় ব্যয়ের যে হিসাব, সেটি জমা দেওয়া, সেটি আমরা সম্পন্ন করে আমরা সেটা জমা দিয়েছি। চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসায়ীকে 2 কোটি টাকা চাঁদা আদায়ের হুমকির ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে প্রধান অভিযুক্ত ডেভিড ইমন এখনও ধরা পড়েনি। অভিযুক্ত ডেভিড ইমন নগরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। গত 3 বছরে নগরীর বাইজিদ, চকবাজার, পাঁচলাইশ ও বাকলিয়া থানায় হত্যা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার করেছে গ্রুপটি। বিস্তারিত প্রতিবেদনে। নগরীর চকবাজার এলাকায় গত 13 জুলাই দিনে দুপুরে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনে চাঁদার দাবিতে হামলা চালায় 30 থেকে 40 জন সশস্ত্র সন্ত্রাসী। প্রতিষ্ঠানটির মালিকের দাবি, ডেভিড ইমন পরিচয়ে এক সন্ত্রাসী তার কাছে এককালীন 2 কোটি টাকা ও মাসিক 10 লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় 2 দিনের মধ্যে ব্যবসা গুটিয়ে নিতে বলে। চাঁদা দিতে রাজি না হওয়ায় দলবল পাঠিয়ে হামলা করে অফিসে। এতে মোট ক্ষয়ক্ষতি হয় অর্ধ কোটি টাকা। হয়তো সিনো না সিনের মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা বাণিজ্য যদি করেন, স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করিয়েন না, বলে সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছেন। আপনারা আমি 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের ভিতর ব্যবসা বাণিজ্য গুছাই ফেলবেন, আর ব্যবসা বাণিজ্য করবেন না আমাদের ফলাফাইন ব্যবসা করবেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়ে চড়ে বসে প্রশাসন। খোঁজ শুরু হয় ডেভিড ইমনের, যদিও তার এখনো নাগাল পাওয়া যায়নি। তবে এরই মধ্যে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হামলায় অংশ নেয়া 9 আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। এছাড়া চাঁদগাঁও থানায় অ্যাম্বুলেন্সে করে যাতায়াতের সময় আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, সেগুলি আমরা যাচাই বাছাই করছি এবং এই মামলার ঘটনায় আমরা চাই না আর এই ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চট্টগ্রাম মহানগর তথা সারা বাংলাদেশে কোথাও ঘটুক। আমরা চাই এদেরকে নির্মূল করতে। 2 দিন আগে আরও 8 আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ নিয়ে হামলার 6 দিনে মোট 22 আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যে 9 জন আসামি র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে, এই 9 জন আসামির মধ্যে একজন মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেল, সে ছিল এই হামলার সংগঠন যারা করেছে তাদের 3 জনের একজন। এই হামলায় মূলত ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি এবং রাজু নামক 3 জন ব্যক্তি বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে হামলা পরিচালনা করে। তবে এসব আসামি আদালতে আইনের ফাঁক গলে অল্প দিনে জামিন পেয়ে আবারও অপরাধে জড়াচ্ছে। ধরা পড়া আসামিদের অন্তত 10 জন এর আগে 4 থেকে 7টি মামলার আসামি। বিষয়টি উদ্বেগজনক বলে মনে করে আইনশৃঙ্খলা বাহিনী। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 5 জনকে আমরা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি 4 জনের মধ্যে 3 জনকে অন্যান্য আসামিদের কাছ থেকে নাম প্রাপ্তির সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ডেভিড ইমন নগরীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। গত 3 বছরে নগরীর বাইজিদ, চকবাজার, পাঁচলাইশ ও বাকলিয়া থানায় হত্যা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করেছে গ্রুপটি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। 24 জুলাই আন্দোলন চলাকালে এই দিনে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। আগুন দিয়ে লুট হয় কারাগারের ব্যারাকে থাকা 85টি অস্ত্র ও 8000 রাউন্ড গোলাবারুদ। কারাগার থেকে বের হয়ে যায় কয়েদিরা। পরে কিছু অস্ত্র উদ্ধার ও বেশিরভাগ কয়েদি জেলে ফিরলেও 2 বছরেও অধরা বাকিরা। উদ্ধার হয়নি অনেক অস্ত্র ও গুলি। এতে জেলায় বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন।
২৪ জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আজকের দিন বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর অগ্নিসংযোগ করে লুট করা হয় ব্যারাকে থাকা ৮৫টি অস্ত্র এবং প্রায় ৮,০০০ রাউন্ড গোলাবারুদ। এ সময় কারাগার থেকে বের হয়ে পড়ে ৮২৬ কয়েদির সবাই। এরপর কারাগার ভাঙার মামলা নিয়েও চলে নানা নাটকীয়তা। কারাগারে বন্দি থেকেও মামলার আসামি হয় অনেকে। আর লুট হওয়া অস্ত্র এখনো আতঙ্ক ছড়াচ্ছে জেলা জুড়ে। ওভারঅল নরসিংদী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে একদম তলানিতে নিয়ে গেছে। আমরা মনে করি এইসব যে সকল সন্ত্রাসী এবং অপরাধীদের হাতে এই অস্ত্রগুলো আছে, অবিলম্বে এই অস্ত্রগুলো উদ্ধারের ব্যবস্থা করা হবে। একই বছর কারাগারটি সংস্কার করে পুনরায় বন্দি রাখার উপযুক্ত করা হয়। ঘটনার ২ বছর পেরিয়ে যাওয়ার পর এখনও উদ্ধার হয়নি ২৭টি অস্ত্র এবং ৬,০০০ রাউন্ডের বেশি গোলাবারুদ। আত্মসমর্পণ এবং অভিযানের মাধ্যমে কারাগারে ৬০০-র বেশি কয়েদি ফেরানো গেলেও এখনও অধরা ১৬৬ জন। বিপুল পরিমাণ গোলাবারুদ সহ অস্ত্র ও জেল পলাতক আসামিরা পলাতক থাকায় চরাঞ্চল সহ জেলার বিভিন্ন অঞ্চলে বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম। কিছু কিছু আসামি কিন্তু কোর্টে আইসা এসেছে, আবার আত্মসমর্পণ করছে। কাজেই তারা যদি সত্যিকার অর্থে খুব খারাপ লোক হতো তাহলে তারা কিন্তু আত্মসমর্পণ করতো। যারা আত্মসমর্পণ করে নাই তারা অবশ্যই এই অস্ত্র লুটির সাথে জড়িত। অস্ত্রগুলি এখনো উদ্ধার হয় নাই। ওই অস্ত্রগুলি দিয়ে নরসিংদী জনপদ অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায় এবং এমনকি নরসিংদী সদরের আলোকবালি এবং রায়পুরা নিরক্ষায় ইদানিং একাধিক বন্দুক যুদ্ধ হয়েছে এবং একাধিক কুলকারপি হয়েছে এবং ভবিষ্যতে নরসিংদীবাসীর জন্য এটা অত্যন্ত হুমকির ব্যাপার। চরাঞ্চলের প্রত্যেকটা ঘর একদম প্রত্যেকটা ঘরের লোক আতঙ্কে থাকে যে কোন সময় কার বাড়িতে আক্রমণ করে, এবং তারা সকলে কি করে যে হচ্ছে আপনার মাস্ক পরে মুখোশ পরে তারা অস্ত্র নিয়ে বাড়িতে যায়। পলাতক আসামিদের কারাগারে ফিরিয়ে আনা সহ জেলার আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কাজ চলছে বলে দাবি পুলিশের। যদিও উদ্ধার হওয়া সকল অস্ত্র এখনো বুঝে পায়নি কারা কর্তৃপক্ষ। অগ্নিসংযোগে তো আসলে গোটা কারাগারই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল এবং অফিস পুরাটাই তো পুড়ে গিয়েছিল এবং ওই সময় যত নথি রেকর্ডপত্র কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তারপরে আমরা চেষ্টা করছি আমরা এই সমস্যা থেকে ওভারকাম করার জন্য। 85টির মতো অস্ত্র মিসিং হয়, তার মধ্যে আমরা 59টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট অস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান তৎপরতা অব্যাহত আছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জুলাই আন্দোলনে নরসিংদী জেলায় 20 জনের বেশি শহীদের ছাড়াও জেলা প্রশাসনের তালিকাভুক্ত আহতের সংখ্যা 443 জন। যদিও বেসরকারি হিসেবে এর সংখ্যা 1000-এর বেশি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। সময় টেলিভিশনের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ 5 জনের বিরুদ্ধে প্রতারণার মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। আগামী 4 আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। বাদী আহমেদ জুবায়েরের এই মামলা করার এখতিয়ার নেই। রোববার বিচারপতি KM জাহেদ সারোয়ার কাজল ও বিচারপতি জনাব শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সময় মিডিয়ার পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পরে তিনি গণমাধ্যমকে বলেন, সাবেক পরিচালক আহমেদ জুবায়েরের সময় টিভি লিমিটেডের চেয়ারম্যান MD সহ কারো বিরুদ্ধে মামলা করার এখতিয়ার নেই। হাইকোর্টের কাছে মামলাটি আইনসম্মত না হওয়ায় কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে প্রতারণার মামলায় আহমেদ জুবায়েরকে কারাগারে পাঠিয়েছে আদালত। ওভারঅল সকল পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট ডিভিশনে ক্রিমিনাল প্রসিডিওর কোডের 561A ধারায় একটি দরখাস্ত দায়ের করেছি। এই দরখাস্ত শুনানি অন্তে আজকে মাননীয় আদালত কেন এই ক্রিমিনাল প্রসিডিংটাকে কোয়াশ করা হবে না এই মর্মে রুল দিয়েছেন, তার সঙ্গে 1 মাসের জন্য স্টে দিয়েছেন, আগামী 4 আগস্ট পরিপূর্ণ শুনানির জন্য ফিক্স করে দিয়েছেন। এই মামলার মূল বিষয়বস্তু হলো, কোম্পানির পক্ষ হয়ে যদি কেউ মামলা করতে হয় তাহলে কোম্পানি তাকে অথরাইজ করতে হয়। কোম্পানির পক্ষ হয়ে নিজে কোনো মামলা করা যায় না। শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করা হচ্ছে বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদকে। চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাসপল্লীতে ভিড় করেন পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী, লেখক ও ভক্ত অনুরাগীরা। তবে এত বছর পরও তার স্মৃতি সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগের অভাব নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। ইফতেখার রায়হানের প্রতিবেদন। ভোরের নীরবতা ভেঙে
একে একে নুহাশপল্লীর লিচুতলায় জড়ো হন পরিবারের সদস্য, স্বজন, লেখক, নাট্যজন আর অগণিত পাঠক। লেখকের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্ত্রী মেহের আফরোজ শাওন এবং 2 ছেলে নিনিদ ও নিশাদ হুমায়ুন। পরে কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও নুহাশপল্লী যেন পরিণত হয় হুমায়ুনময় এক মিলন মেলায়। কেউ এসেছেন প্রিয় লেখককে এক নজর স্মরণ করতে, কেউ এসেছেন তার বই হাতে, আবার কেউ সেজেছেন তার অমর চরিত্র হিমু কিংবা রূপা। ভক্তরা বলছেন, জীবনের আনন্দ, বেদনা, প্রেম, পরিবার আর স্বপ্নের ভাষা তারা খুঁজে পান হুমায়ুন আহমেদের লেখায়। তাই মানুষটি না থাকলেও তার সৃষ্টি আজও তাদের প্রতিদিনের সঙ্গী। এখানে আসলে শুধু ওনার যে নাটকগুলো দেখো, নাটকগুলোর যে স্মৃতিগুলো ওইগুলো দেখতে ভালো লাগে। আমরা আসলে প্রত্যেক বছর হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীতে ঢাকা থেকে নুহাশপল্লীতে আসি। লেখক ও প্রকাশকরা মনে করেন, বাংলা ভাষা যতদিন বেঁচে থাকবে ততদিন পাঠকের হৃদয়ে বেঁচে থাকবেন হুমায়ুন আহমেদ। নতুন প্রজন্মও তার বই পড়ে বারবার আবিষ্কার করবে এক অনন্য গল্পকারকে। হুমায়ুন আহমেদের একটা স্বপ্ন ছিল ক্যান্সার হসপিটাল করা। হুমায়ুন আহমেদ যদি বেঁচে থাকতেন তাহলে এই ক্যান্সার হাসপাতাল একদিন আরও আগেই চালু হয়ে যেত। এখন এটি শুধু পরিবারের দায়িত্ব নয়, আমি মনে করি আর কি, হ্যাঁ, এটি অনেক বড় একটি বিষয়। এটি রাষ্ট্র এবং দেশের মানুষকে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এই নুহাশপল্লীতে যেন অন্তত একটা লাইব্রেরি করা হয়, যে লাইব্রেরিতে কেবলই হুমায়ুন আহমেদের বই থাকবে এবং সবগুলো বই, সেই নন্দিত নরক থেকে দেয়াল, সবগুলো বই যেন রাখা হয়। এটা অন্তত পরিবার করতে পারে, অল্প খরচেই সেটা করা যায়। হুমায়ুন আহমেদের স্মৃতি সংরক্ষণে সমাজ কিংবা রাষ্ট্রের কাছে আর কোনো প্রত্যাশা নেই বলে আক্ষেপ প্রকাশ করেন মেহের আফরোজ শাওন। 14 বছরের প্রতিটি সময় আমি আমার পরিবার নিয়েছিলাম, আমার সহকর্মীরা নুহাশপল্লীর সবাই মিলেছিলাম। এর বাইরে সরকার, রাষ্ট্র কারো কাছেই আমার কিছু চাওয়ার নাই, আগেও চাওয়ার ছিল না। হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী বা ওনাকে নিয়ে কিছু পালন করবার আশা ছিল, এখন কোনো আশাও নাই, কোনো চাওয়া নাই কারো কাছে। 1948 সালের 13ই নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় কুতুবপুর গ্রামে জন্ম নেন বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র। বিজ্ঞান শিক্ষক থেকে হয়ে ওঠেন কোটি পাঠকের প্রিয় কথাশিল্পী। উপন্যাস, নাটক, চলচ্চিত্র সবখানেই রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। 2012 সালের 19 জুলাই ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে নিউ ইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এখন গাজীপুর। ঢাকা বিশ্ববিদ্যালয় চিত্র প্রদর্শনীর রক্তাক্ষরে জুলাই পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যুক্ত হব সেখানে। বিদায় করা, পদে পদে এই ধরনের যতগুলা হত্যাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে, যাদেরকে খুন করা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, এখন পর্যন্ত গুমের শিকার যে সমস্ত ব্যক্তি তাদের আপনজনদের বুকে ফিরে আসেননি, তাদেরকে আমি বিশেষভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, একান্তভাবে স্মরণ করছি। জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে আগস্টের 5 তারিখ অর্থাৎ 36 জুলাই পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করে যারা ফেসিবাদকে বিদায় করে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন, তাদের সকলকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। 6 এর 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত যারাই খুন হয়েছেন, মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়ে কষ্টের জীবন বয়ে চলছেন, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার পাশাপাশি সরকারের কাছে আহ্বান জানাবো, তাদের পাশে দাঁড়ান, সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং সম্মানের সাথে জীবনে বেঁচে থাকার সুযোগ তৈরি করে দেন। জুলাইতে যারা নিহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করুন, শুধু কয়টা টাকা দিয়ে পরিবারকে নয়, তাদের স্মৃতিকে জাতির সামনে তুলে ধরুন, স্মরণীয় করিয়ে রাখুন। কারণ এখনকার যে সরকার, এই জুলাইয়েরই ফসল। আমরা যারা বিরোধী দল, জুলাইয়ের ফসল। কিন্তু আফসোস, অনেকেই উপকার ভুলে যান।
প্রায় 2 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে হঠাৎ করে ডাউন হওয়া ফেসবুকের ডেস্কটপ ভার্সন। এখন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা। ট্র্যাকিং পরিষেবা প্রতিষ্ঠান ডাউন ডিটেক্টর বলছে, রোববার সকাল থেকে ফেসবুকের সমস্যা সংক্রান্ত অভিযোগ হঠাৎই বেড়েছে। দুপুরে অনেক ব্যবহারকারী জানায় তাদের মেসেঞ্জার অ্যাপ থেকে বার্তা পাঠাতে, ছবি ভিডিও আপলোড করতে ব্যর্থ হচ্ছে। ফেসবুক বিভ্রাটের বিষয়ে কোনো বার্তা দেয়নি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মেটা, তবে 2 ঘন্টা পর স্বাভাবিক হয় ডেস্কটপ ভার্সন। দীর্ঘ ভ্যাপসা গরমের পর মেঘাচ্ছন্ন ভারতের অর্ধেকেরও বেশি রাজ্য ও অঞ্চল। নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে। এর মধ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে জম্মু কাশ্মীরে। রাজৌরিতে আকস্মিক বন্যায় 11 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া উত্তরাখণ্ড, হিমাচলে জারি রয়েছে তৃতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা। যদিও এবার বর্ষা মৌসুমের শুরুতে বৃষ্টিপাত গেল 25 বছরের সর্বনিম্ন ছিল দেশটিতে। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। সপ্তাহ জুড়ে দেখা মেলেনি এক ফোঁটা বৃষ্টির। এক সপ্তাহের শুষ্কতাই পুরো দেশে পুরো মৌসুমের সামগ্রিক বৃষ্টিপাতের পরিমাণ নামিয়ে দিয়েছে 76%। ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য, ভারতের মধ্য পশ্চিম ও দক্ষিণের রাজ্যগুলোতে বর্ষার শুরু থেকে বৃষ্টি এতটাই কম হয়েছে যে 4 জুন থেকে 16 জুলাই পর্যন্ত দেশের মোট মৌসুমি বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে 24% কম। শঙ্কা, চলতি সপ্তাহে এই ঘাটতি বেড়ে 30% পৌঁছে যাবে। মৌসুমের শুরুই 25 বছরের মধ্যে সবচেয়ে দুর্বল বৃষ্টি দিয়ে, তাই হুমকির মুখে ফসল, কৃষক ও খাদ্য উৎপাদন। শঙ্কা বাড়ছে খরার তীব্রতা বৃদ্ধি নিয়ে। তবে চলতি সপ্তাহে বর্ষা স্বরূপে ফিরবে বলে আভাস আবহাওয়াবিদদের। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে দীর্ঘ ভ্যাপসা গরমের পর কালো মেঘে ছেয়ে গেছে ভারতের 60% অঞ্চল। বলা হচ্ছে মাসের শেষ 10 দিনের ভারী বৃষ্টির ফলে কমতে পারে স্বাভাবিক বৃষ্টিপাতের ঘাটতি। তবে একই সঙ্গে রয়েছে অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি, বিশেষ করে উত্তরপ্রদেশ, অরুণাচল, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের পার্বত্য অঞ্চলে। Active monsoon conditions likely over northwest, east and northeast India during next 6-7 days. Isolated heavy to very heavy rainfall at a few places with possibility of extremely heavy rainfall. Subdued rainfall activity likely to continue over west, central and southwestern India during next 7 days. এরই মধ্যে উত্তরাখণ্ডে শুরু হয়েছে ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টির শঙ্কায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে শনিবার থেকে জারি দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা, অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট। রয়েছে ভূমিধস ও পাহাড়ি ঢলের আভাস। হিমাচলের সিমলাতেও বৃহস্পতিবার পর্যন্ত 5 দিন থাকবে অরেঞ্জ অ্যালার্ট। মৌসুমি অতিবৃষ্টির প্রভাবে জম্মু কাশ্মীরের রাজৌরিতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। আগামী দুদিনে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, রাজস্থানে বৃষ্টি বাড়তে পারে। এতে প্রাণ ফিরবে $4 ট্রিলিয়ন অর্থনীতির ভারতে কৃষি প্রধান রাজ্যগুলোর খরিফ শস্য বপনের কাজে। নুজহাত কামাল, এখন বিশ্ব। পাকিস্তানের বেলুচিস্তান জুড়ে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে দেশটির শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা HRCB। এদিকে বেলুচিস্তান পাকিস্তানের হাতছাড়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বুদ্ধিজীবী ফাইক সিদ্দিকী। বেলুচিস্তানের স্বাধীনতার প্রশ্নে এখন সামনে এসেছে বাংলাদেশের 71-এর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ভৌগোলিকভাবে পাকিস্তানের বৃহত্তম এবং খনিজ সম্পদে পরিপূর্ণ প্রদেশ হওয়া সত্ত্বেও দশকের পর দশক ধরে রাষ্ট্রীয় অবহেলা, লুণ্ঠন আর নির্যাতনের অভিযোগে বিচ্ছিন্নতার আগুনে জ্বলছে বেলুচিস্তান। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে আসে বেলুচিস্তানের মানুষ নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে। এমনকি বেলুচরা নিজস্ব জাতীয় সঙ্গীত, পতাকা ও মুদ্রা ঘোষণা করে নিজেদের সার্বভৌমত্বের দাবিও জানিয়েছে। এমন ঘোষণার পর পারমাণবিক শক্তিধর পাকিস্তান সরকার নানা অজুহাতে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। বেলুচিস্তানের এই স্বাধীনতার প্রশ্ন যেন বাংলাদেশের 71-এর ইতিহাসেরই পুনরাবৃত্তি। দীর্ঘ সময় পর বেলুচিস্তানের মানুষও পাকিস্তান থেকে আলাদা হতে চাচ্ছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক অধিকার আদায়ে সোচ্চার হয়ে উঠেছেন বেলুচ নারী মানবাধিকার কর্মী মাহরং বালুচ। তার অভিযোগ, পাকিস্তান বেলুচিস্তানে গণহত্যা পরিচালনা করছে।
এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে চলমান সংকট নিয়ে দেশটির বুদ্ধিজীবী ফাইক সিদ্দিকী এবার সরাসরি বলেছেন, বেলুচিস্তান পাকিস্তান সরকারের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। তিনি সামরিক বাহিনীকে সতর্ক করে বলেছেন, বেলুচিস্তান আর নিয়ন্ত্রণে নেই, যদিও পাকিস্তান সেনাবাহিনী এমন দাবি মানতে নারাজ। শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো বলছে, বেলুচিস্তান জুড়ে বেসামরিক নাগরিকদের উপর সহিংসতা অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, প্রতিবাদ করে গুমের শিকার হয়েছেন বহু মানুষ। এছাড়া নারীদের জোরপূর্বক গুমের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বেলুচ উইমেন ফোরাম। এসব ঘটনায় বেসামরিক নাগরিকদের মধ্যে বেড়েছে ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তা। তানভীর জনি, এখন বিশ্ব। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।